আজকে আমরা যে অংশটা নিয়ে আলোচনা করব, আগের দিনে আমরা যে একটা নিউক্লিয়াসের চারদিকে যে একটা ইলেকট্রনগুলো যে পরিভ্রমণ করছে, সেই বিভিন্ন যে কক্ষপথে পরিভ্রমণ করছে, সেই কক্ষপথগুলোর যে ব্যাসার্ধ, সেটা আগের ক্লাসে আমরা দেখলাম। এখন আমরা নির্ণয় করব এই যে ইলেকট্রনগুলো যে এই যে কক্ষপথগুলোতে পরিভ্রমণ করছে, বিভিন্ন কক্ষপথে, তাদের ভেলোসিটি কত বা গতিবেগ কত, এবং কার থেকে বার করব আমরা সেই বোরের তত্ত্ব থেকে। আমরা বার করার চেষ্টা করব যে এই ঘূর্ণনশীল ইলেকট্রনগুলোর গতিবেগ কত আসতে পারে বিভিন্ন কক্ষপথের এগেনস্টে। মানে বিভিন্ন কক্ষপথে তো ভেলোসিটি বিভিন্ন হবে, তা সেই কক্ষপথগুলোতে তাদের গতিবেগটা কত আসবে। এবং এই গতিবেগ নির্ণয়টা অত্যন্ত সহজ, এবং সেটা আমাদের পূর্বের যে পড়লাম আমরা রেডিয়াস নির্ণয়, ব্যাসার্ধ নির্ণয়, সেটা ব্যাসার্ধ নির্ণয় থেকে আমাদের সেখান থেকে ক্যালকুলেশনটা চলে আসবে। তাহলে আমাদের টপিকসটা কি? পরমাণুর এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ। এনতম বলতে যদি আমাদের 1 নম্বর কক্ষপথে, তাহলে 1 নম্বর, 2 নম্বর হলে 2 নম্বর, 3 নম্বর হলে 3 নম্বর, এইভাবে। তাহলে দেখা যাক বোরের তত্ত্ব থেকে আমরা প্রথমে কি পেয়েছি। তাহলে বোরের তত্ত্ব থেকে আমরা প্রথমে পেয়েছি, দেখো না, MVR সমান NH/2 পাই। তাহলে সেখানে আমরা কি বলতে পারি না, V সমান না NH/2 পাই MR, V সমান NH/2 পাই MR। এবার দেখো এই যে আর এর মানটা কিন্তু অলরেডি আমরা তার সমীকরণটা আগে বার করে নিয়েছি, যেখানে আমরা এর আগের ভিডিওতে দেখেছি বা আগের ক্লাসে আমরা দেখেছি যে আর সমান কি, আমাদের আর সমান হচ্ছে N²H²/4π² MZ²। বেশ, আর আমাদের কিন্তু কোনো কাজ নেই এইখানে, শুধুমাত্র এই যে আর এর ভ্যালুটা আছে সেটা এখানে পুট করে দেওয়া শুধুমাত্র। দেখা যাক, তাহলে V সমান NH/2 পাই M ইন্টু, দেখো পুট করছি, N²H²/4π² MZ² সমান কি আসবে? NH/2 পাই M ইন্টু 4π² MZ²/N²H²। এবং শেষ পর্যন্ত ক্যালকুলেশন করে দেখা যাবে রাশিমালাটা কী আসবে। VN এনতম কক্ষপথের ক্ষেত্রে মানটা কত আসবে না, 2πZ²/NH। যেখানে অনুরূপভাবে কোন রাশিগুলো আমাদের ফিক্সড, দেখো 2 ফিক্সড, পাই হচ্ছে 22/7, জেডের মানটা ভ্যারি করবে। অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে যেমন জেডের মান কত হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে জেডের মান হবে 1 হচ্ছে। অনুরূপভাবে হাইড্রোজেন লাইক আমাদের যে অ্যাটমগুলো আছে, অর্থাৎ হিলিয়াম, লিথিয়াম, এদের ক্ষেত্রে জেডের মানটা আলাদা হবে। আবার ইলেকট্রনের যে মান, চার্জটা, সেটা ফিক্সড। এইচের মানটা ফিক্সড, কিন্তু কততম কক্ষপথে এটা চেঞ্জ হবে। অর্থাৎ ভেরিয়েবল কোনটা না, Z/N। পরিবর্তন ফিক্সড কোনটা, 2πE²/H। ঠিক আছে, এক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে ভাবনা চিন্তা করি, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কী হবে, আমাদের প্রথমেই বলি Z সমান 1। Z সমান যদি 1 হয়, তাহলে এখানে এর মানটা হয়ে গেল 1। বাকি এই যে ভ্যালুটাকে আমি যদি পুট করি, তাহলে সেক্ষেত্রে দেখব এর মানটা কত আসবে না, 2.186 ইন্টু 10⁸ cm/s। এই ভ্যালুগুলো পুট করে আমি কি পাবো, সেক্ষেত্রে পাবো এর মানটা হচ্ছে এইটা। অর্থাৎ আমার যদি 1 নম্বর কক্ষপথ হয়, তাহলে এইটাই তার গতিবেগ হবে। 2 নম্বর কক্ষপথে মানে 2.186 ইন্টু 10⁻²/2। 3 নম্বর কক্ষপথ হলে তার ভ্যালুটা একটু কমে যাবে। অর্থাৎ এগুলো আমাদের হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে দেখো আমরা দেখে নিলাম এর ভ্যালুটা কত আসতে পারে। আর যদি ইন জেনারেল আমরা করতে চাই হাইড্রোজেন ছাড়া, তাহলে আমরা দেখো
সেক্ষেত্রে যে বার করতে চাই বা হাইড্রোজেন অনুরূপ যদি যে আয়নগুলো আছে তাদের ক্ষেত্রে যদি বার করতে চাই, তাহলে দেখো আমরা যদি প্রথমে আগে দেখে নিই যে আমাদের তাহলে হাইড্রোজেন আমাদের যে ইলেকট্রনগুলো ঘুরছে তাদের ক্ষেত্রে যদি ভিএন কক্ষপথ এবং V1 কক্ষপথের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে আমরা কী পাবো? তাহলে সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি? ধরো ভিএন আমরা এটা পেলাম, তাহলে V1 কত হবে? V1 মানে না এক নম্বর কক্ষপথে যেটা ঘুরছে, অর্থাৎ 2π Z²/H। দেখো তাহলে এরপর যদি আমি বলি V1 তাহলে আমি কি পাবো? না দেখো VN এর মানটা কত না 2π Z²/NH ডিভাইড বাই 2π Z²/H সমান আমি কী বলতে পারি? সমান দেখো 1/N। অতএব কী বলতে পারি যে VN যেটা আছে সেটা V1 × 1/N। এই যে সমীকরণটা বার করলাম এর মধ্যে এটা বার করার প্রয়োজনটা আমাদের কি হলো বা কেন বার করলাম? দেখো আমি যদি এখানে বারবার আমাকে তাহলে ক্যালকুলেশনের প্রয়োজন হচ্ছে না। ধরো আমি এইটার ক্ষেত্রে ধরো এটা আমার 2 নম্বর কক্ষপথ এটা আছে, 3 নম্বর কক্ষপথ পরপর আসছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি V1। তাহলে এই V1টা যদি আমি বার করে নিতে পারি, পরে যখন আমি V2 বার করব তখন কিন্তু আমাকে সেটাকে V1 যে ভ্যালুটা আমি পেয়ে গেছি সেই V1 এর ভ্যালুটাকে যদি 1/N দিয়ে আমি গুণ করে দিই, অর্থাৎ 1/2 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমি কি কোন পেয়ে যাচ্ছি? 2 নম্বর কক্ষপথে। V1 যেটা পেলাম সেটাকে যদি 1/3 দিয়ে ভাগ করি তাহলে আমি কি পেয়ে যাবো? 3 নম্বর কক্ষপথে। এইটার জন্যই হলো এইটা প্রয়োজনীয়তা। আচ্ছা, এরপরে দেখো আমরা কিসে আসছি? দেখো এরপরে আসছি আমরা শক্তির নির্ণয়। এরপরে দেখো শক্তির নির্ণয় আমরা করব। এরপরে আমাদের গতিবেগ নির্ণয় করা আমাদের হলো। এরপরে দেখো আমরা কী বার করব না n-তম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি। n-তম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি। শক্তির রাশিমালা আমরা নির্ণয় করব। একই রকমভাবে যেমন আমরা গতিবেগ নির্ণয় করলাম, সেরকমভাবে আমরা এখানে বার করব যে এই যে ইলেকট্রনগুলো যেগুলো ঘুরছে বিভিন্ন কক্ষপথে, তাহলে সেই কক্ষপথগুলোতে ইলেকট্রনের শক্তি কত, সেই শক্তিটা আমরা নির্ণয় করব। হ্যাঁ, সেই শক্তির রাশিমালাটা আমরা এখানে এই ক্ষেত্রে নির্ণয় করব। তাহলে দেখা যাক, তাহলে একটা যখন কোনো পার্টিকেল যখন ধরো এই একটা ইলেকট্রন ধরো এক নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে, তাহলে এই ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে তখন তার যে শক্তি বলতে কী কী বোঝাবে? দুটো শক্তিকে বোঝাবে, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা গতিশক্তি। কারণ যে কোনো পার্টিকেলের মধ্যে একটা নিজস্ব এনার্জি স্টোরড অবস্থায় থাকে, সেটা হচ্ছে তার স্থিতিশক্তি। আর গতির জন্য যে শক্তিটা আমি পাচ্ছি সেটা কী বলবো না গতিশক্তি। তাহলে দেখা যাক, তাহলে টোটাল শক্তি যদি আমাদের ই হয় বা EN হয় সমান কী হবে? স্থিতিশক্তি প্লাস গতি শক্তি। দেখা যাক তাহলে এই স্থিতিশক্তির মান কত? এই স্থিতিশক্তির মান হচ্ছে -Z²/R। আর যেটা আমাদের আসছে গতিশক্তির মানটা 12 mv²। প্রথমেই বলি আগে যে এই যে স্থিতিশক্তির মান Z²/R এটা এলো কোথা থেকে? স্থিতিশক্তির যে মান Z²/R সেটা এলো কোথা থেকে দেখা যাক। এবার জিনিসটা একটু আলোচনা করে নেওয়া যাক। দেখো স্থিতিশক্তির মানটা কী করে হয় বা স্থিতিশক্তির মানটা এই Z² এগুলো এলো কোথার থেকে?
দেখো প্রথমে বলি, একটা যে এই যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াস থেকে যখন এটা ফার ডিফারেন্ট ওয়েতে আমি চলে যাবো, অর্থাৎ আমি বহু দূরে যখন চলে যাব অসীম দূরত্বে, তখন ধরে নেওয়া হয় যে এই ইলেকট্রনগুলির এই অসীম দূরত্ব যদি কোনো ইলেকট্রন থাকে, সেক্ষেত্রে ধরে নেওয়া হয় যে কি তার স্থিতিশক্তির মানটা কী হবে, 0। অসীম দূরত্বে তার স্থিতিশক্তির মানটা কী হবে, 0 ধরে নেওয়া হয়। এবার এই ইলেকট্রনটাকে অসীম দূরত্ব থেকে যখন নিউক্লিয়াসের আমি কাছে নিয়ে আসছি, তখন সেই নিয়ে আসার জন্য আমাকে যে পরিমাণ কার্য করতে হচ্ছে, সেইটাই কী হবে সেইটাই হবে তার স্থিতিশক্তি। সেটা যে এনার্জি, যে পরিমাণ এনার্জি আমাকে খরচা করতে হচ্ছে বা কার্য করতে হচ্ছে ওই অসীম দূরত্ব থেকে নিউক্লিয়াস থেকে আর ডিস্ট্যান্সের মধ্যে ওকে আনতে, ধরো নিউক্লিয়াস থেকে আর ডিস্ট্যান্স হলো আমার এইটা, ধরো এইটা হলো আর ডিস্ট্যান্স, তাহলে এই অসীম দূরত্ব থেকে নিয়ে এসে এই পজিশানে ওকে আনতে যে পরিমাণে আমি কার্য করব, সেটাই কী হবে সেটাই কিন্তু হবে তার পোটেনশিয়াল এনার্জি। এবং সেক্ষেত্রে তার এই মানটা হবে কী করে, যদি ইলেকট্রন নিউক্লিয়াসের প্রতি যে আকর্ষণ বল যদি না থাকে, তাহলে কি সেটা আসবে, কখনো আসবে না। তাহলে অরিজিনাল এইটা কি, নিউক্লিয়াসের প্রতি তার যে ইলেকট্রনের আকর্ষণ বল সেটাই। তাহলে আকর্ষণ বলের মানটা কত, আকর্ষণ বলের মান, এর মান কত আসবে, জেড ইন্টু ই বাই আর স্কোয়ার। তাহলে এইটা কি, নিউক্লিয়াস যেটা আমাদের আছে তার মোট আধান, ইলেকট্রন ই মানে একটি ইলেকট্রনের আধান, কারণ আমি যে এখানে কথাটা বলছি, এখানে হচ্ছে একটি ইলেকট্রনকে নিয়ে আমি কিন্তু আলোচনা করছি। তাহলে সেক্ষেত্রে একটি ইলেকট্রনে আমাদের মোট আধান কত, একটি ইলেকট্রনের আধান যদি ই ধরে নিই, তাহলে নিউক্লিয়াসের মধ্যে আমাদের জেড সংখ্যক যদি প্রোটন থাকে, তাহলে এর মোট আধান কত হবে, জেড ইন্টু ই। আর এদের মধ্যে যে ডিস্টেন্স কত, কুলম্বিয়ান তো আর, তাহলে কুলম্বিয়ান ফোর্স অফ অ্যাট্রাকশনের মান কত হবে, জেড ইন্টু ই বাই আর স্কোয়ার। এইভাবে তাহলে তাহলে এদের যে মানটা, এটা আমাকে তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করে দেখতে হবে এর মানটা নিউক্লিয়াস থেকে আর দূরত্ব অবস্থিত এদের স্থিতিশক্তির মানটা কোথায় গিয়ে দাঁড়ায়। তাহলে আমি নিয়েছি রেঞ্জটা কি, আর সমান ইনফিনিটি আর আর সমান আর। তাহলে এরপর যদি আমি ইন্টিগ্রেশন করি, জেড স্কোয়ার বাই আর স্কোয়ারকে ডিআর দিয়ে, তাহলে এর ভ্যালুয়েশান দাঁড়াবে মাইনাস জেড স্কোয়ার বাই আর। তাহলে এই কারণেই কিন্তু এর মান হলো জেড স্কোয়ার বাই আর এবং নেগেটিভ সাইন এলো, বেশ। তাহলে সমান এলো আমাদের কি, জেড স্কোয়ার বাই আর হচ্ছে এম ভি স্কোয়ার। এখন এই দুটো দেখো আলাদা রাশি, এখানে একটা ভি এর রাশি আছে, এম এর রাশি আছে, এটি কিন্তু আলাদা একটা টার্ম। এখন আমরা যদি ভিটাকে যদি এই টার্মে নিয়ে চলে আসতে পারি, দেখো জিনিসটা কিন্তু আমরা আনতে পারবো। কীভাবে আনতে পারবো, দেখো যখন আমরা রেডিয়াস ক্যালকুলেশন করছিলাম, তো রেডিয়াস ক্যালকুলেশনের সময় কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের দু প্রকার বল কাজ করছে, একটা কি না অভিকেন্দ্রিক বল আর একটা অপকেন্দ্রিক বল। যখন ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে, তখন তাদের মধ্যে তো ওই বলটা তো কাজ করছেই। ফলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি না, আগের যে আমরা রেডিয়াস ক্যালকুলেশনের সময় আমরা দেখলাম কি না, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার সমান এম ভি স্কোয়ার বাই আর, বা জেড স্কোয়ার বাই আর সমান এম ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই এম আর। তাহলে দেখো এই জিনিসটা আমি শুধু পুট করে দিচ্ছি। তাহলে ভি স্কোয়ারের ভ্যালু আমি পেয়ে গেলাম কি, ভি স্কোয়ারে আমি কিন্তু ভ্যালু পেয়ে গেলাম জেড স্কোয়ার বাই এম আর। সেই ভি স্কোয়ারের ভ্যালুটা আমি পুট করে দিচ্ছি এই সমীকরণে। তো সমান মাইনাস জেড স্কোয়ার বাই আর প্লাস হাফ ইন্টু এম ইন্টু জেড স্কোয়ার বাই এম আর। তাহলে দেখো এখানে এম কেটে গেল একটা করে, তাহলে কী পেলাম, মাইনাস জেড স্কোয়ার বাই আর প্লাস হাফ ইন্টু জেড স্কোয়ার বাই আর। তাহলে এই ক্ষেত্রে যদি আমি বিয়োগ করি, তাহলে আমি কী পাবো, বিয়োগ করলে আমি পাবো মাইনাস হাফ ইন্টু জেড স্কোয়ার বাই আর। দেখো এইটার মধ্যে ক্যালকুলেশন কারোর কোনো সমস্যা নেই। এরপরে দেখো আমরা আসছি
এইখানে আর কিন্তু কিচ্ছু না, আমাদের ক্যালকুলেশন আমাদের চলে এসছে। এখানে আর এর ভ্যালুটা যা শুধু আমরা পুট করে দেবো। তাহলে আর এর মান আমাদের কত এখানে পেয়েছিলাম, দেখো আর এর মান, তাহলে দেখো সমান -12 ইন্টু জেড স্কোয়ার বাই আর এর মান কত না এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। তাহলে লাস্টলি আমাদের ভ্যালুয়েশন কত আসবে, -12 ইন্টু, না হাফ থাকছে না আর, কারণ 4টা কেটে 4 দিক হয়ে যাবে। তাহলে কী আসবে আমাদের ভ্যালুটা, আসবে 2 - 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ইন্টু e⁴ বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। দেখ এই যে রাশিটা উপরে তুললেই কী হচ্ছে, e⁴ হয়ে যাচ্ছে, আর যে এন স্কোয়ার এইচ স্কোয়ারটা নিচে থাকছে, হাফের আর উপরে 4 উঠে যাচ্ছে, ফলে যে 2 থাকছে। তাহলে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার e⁴ বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এইটাই কিন্তু আমাদের কী হলো, এইটাই কিন্তু আমাদের এনতম কক্ষপথের যে শক্তির যে রাশিমালা, সেটি হলো আমাদের এইটা। এবার এই রাশিমালা যখন আমরা নির্ণয় করলাম, তখন এই রাশিমালা সম্বন্ধে আর একটু জিনিস জেনে নেওয়া যাক। যেমন অর্থাৎ আমি যখন এই যে তম কক্ষপথে ঘুরছে, তখন যদি আমি এইটা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে এক্ষেত্রে দেখো আমাদের কী হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে যখন আমরা ক্যালকুলেট করতে চাইবো, দেখো সব রাশিমালা কিন্তু ফিক্সড, একমাত্র কোনো ভেরিয়েবল জেড স্কোয়ার আর হচ্ছে এন স্কোয়ার। দেখো 2 পাই স্কোয়ার e⁴ এইচ স্কোয়ার, এগুলো সবই ধ্রুবক রাশি। এটা ফ্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, ইলেকট্রনের চার্জ, ভর, আর এটা হচ্ছে 22/7 যে 2, সবই ফিক্সড। ফলে এই রাশিগুলো যদি আমি পুট করতে পারি, তাহলে এবং হাইড্রোজেনের ক্ষেত্রে যদি দেখতে পারি যে কত নম্বর কক্ষপথগুলোকে আমি নেব, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে জেডের মানটা কত, 1, পরমাণু ক্রমাঙ্ক 1। তাহলে এন কক্ষপথ বলতে আমি যদি 1 নম্বর কক্ষপথ নিই, তাহলে এনের মান 1, 2 নম্বর কক্ষপথ নিই, তাহলে হচ্ছে এনের মান 2। এইভাবে যদি আমি নিই হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমি যদি রাশিমালাগুলো এইভাবে যদি পুট করি, দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমি কি পাবো, যখন আমি নিচ্ছি E1, যখন আমি E1 নেব, তখন ওর মানটা আসবে, E1 এর মানটা -13.6 EV। এর মানটা আসবে -13.6 EV। এখন যদি এর মানটা যখন আমি E2 নেব, E2 কত আসবে এর মানটা, -3.40 EV। অর্থাৎ আমি অন্য কিছু না, আমি শুধু এখানে এর মানগুলো সব ফিক্সড করে দিয়েছি, বা আমাদের পাই এম ই এইচ এই ভ্যালুগুলো সব বসিয়েছি, এবং সেক্ষেত্রে জেডের মানটা 1 হয়ে গেছে হাইড্রোজেনের ক্ষেত্রে। শুধু আমাদের কোনগুলো চেঞ্জ হচ্ছে কোনটা, তব কক্ষপথটা। অর্থাৎ আমি যখন নিচ্ছি 1 নম্বর কক্ষপথ, তার ক্ষেত্রে কত, 2 নম্বর কক্ষপথ তার জন্য কত, 3 নম্বর কত। অর্থাৎ এনের মানটা যখন আমাদের শুধুমাত্র পরিবর্তন হচ্ছে, তখন তার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এই ভ্যালুগুলো কিন্তু আমাদের এরকম আসছে।